সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তোমাদের সাথে আছি রবিন আহমেদ জিয়াদ। আজকে আমরা একটু নতুন টপিকস নিয়ে আলোচনা করবো। এর আগে তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের সাথে থেকে ক্লাসগুলোকে উপভোগ করার জন্য এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। দেখো, আমরা প্রায় 4 মাস থেকে এই চ্যানেলগুলো শুরু করছি, তো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেকটুকু আগে গেছি। তো তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার এইচএসসি বাংলা মিডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চরতরিতের একটা পাঠ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে একটা লেকচার আমাদের আছে যে কেশপের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। তুমি একটা সার্কিট থাকলে সেখানে কেশপের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। ইতিমধ্যে একটা প্রবলেম করানো হচ্ছে, আজকে হচ্ছে কেস নাম্বার 2। এর মধ্যে কেস 1 নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, প্রথমে তোমার বুঝতে হবে কেশপের প্রথম সূত্র। বারবার একই কথা বলতে হচ্ছে। কেশপের প্রথম সূত্রটা হচ্ছে একবারে সোজা। কেশব বলছে যে যদি আমরা একটা বিন্দু বিবেচনা করি, এখানে প্রবাহগুলো মিলিত হবে। এই বিন্দুতে ধরলাম I1 প্রবাহ আসতেছে, তারপরে I3 প্রবাহ আসতেছে, কিন্তু বেড়ে যাচ্ছে I4, এখান থেকে বেড়ে গেছে I5, বেড়ে যাচ্ছে। তাহলে দেখো আসতেছে কোনটা প্রবাহ, I1 এবং I3 এই মিলিত বিন্দুতে বেড়ে যাচ্ছে কোনটা, I4 এবং I5। তাহলে কেশপের প্রথম সূত্রের মধ্যে বলছে যে আগত এবং নির্গত প্রবাহের মান, অর্থাৎ যতটুকু আসবে ঠিক ততটুকুই বেড়ে যাবে। তাহলে আমরা বলতেই পারি যতটুকু আসছে I1 I3 ইকুয়াল টু কি হবে বলতো, I4 I5। কারণ কি, কেশব প্রথমে সূত্র মধ্যে বলছে যে যতটুকু আসবে। তাহলে I1 দেখো, এই বিন্দুতে I1 এবং I3 আসছে, এর তীর চিহ্নটা দেখো, এবং I5 এবং I4টা কি বাইরে বেরিয়ে গেছে। তাহলে এটা ইকুয়াল, অর্থাৎ আগত এবং নির্গত প্রবাহের যে সমষ্টিটা সেটা হবে 0। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হবে বলতো, I3 মাইনাস I4, যদি সাইড চেঞ্জ করি I5 ইকুয়াল টু 0। কেশবের প্রথম সূত্র হলো যে কোনো আমরা যদি একটা বিন্দু বিবেচনা করি, এই বিন্দুতে যদি প্রবাহগুলো মিলিত হয় তাহলে তাদের বীজগাণিতিক যে সমষ্টিটা আছে সেটা হবে 0। এটা ছিল কেশবের প্রথম সূত্র। এখন কেশবের দ্বিতীয় সূত্রটা হচ্ছে, কেশব দ্বিতীয় সূত্রের মধ্যে বলছে, দেখো দ্বিতীয় সূত্রটা কি বলছে কেশব। দ্বিতীয় সূত্রটা একদম সহজ। দ্বিতীয় সূত্রটা বলছে যে আমরা যদি একটা বদ্ধ সার্কিট বিবেচনা করি, ওই সার্কিটে যে বিভিন্ন অংশগুলো রোধ, ধরলাম এটা একটা বদ্ধ সার্কিট, যদি এটা একটা বদ্ধ সার্কিট হয়, ধরলাম এইটা একটা সার্কিট, এখানে আছে, যদি এটা একটা বদ্ধ সার্কিট হয়, ধরলাম এইটার ক্ষেত্রে আমি কেশবের সূত্র প্রয়োগ করব। এটার মধ্যে প্রবাহ হচ্ছে I1 R1, এটার মধ্যে প্রবাহ হচ্ছে I2 R2। দেখো, কেশব বলছে যে তুমি যে কোটা এটার মধ্যে তুমি যে কোটা বদ্ধ সার্কিট বিবেচনা করতে পারবা সেটা বিবেচনা করতে হবে। এবং এর যে ধরলাম আমরা এই একটা বিন্দু, আমি এইটা একটা বদ্ধ সার্কিট বিবেচনা করছি, A থেকে B পর্যন্ত একটা বদ্ধ সার্কিট হয়। তাহলে এই যে দেখো, যতগুলা রোধ থাকবে এবং তাদের মধ্য দিয়ে যত প্রবাহিত ততই প্রবাহ হবে, অর্থাৎ I1 R1, ঠিক আছে, এর গুণফল, তারপরে I প্লাস দিতে হবে I2 R2 এর গুণফল। যদি দেখো এইখানে যদি কোষ থাকতো তাহলে আমরা কোষই লিখতাম, যেহেতু কোষ নাই সেহেতু 0 লিখতেছি। যদি কোষ থাকতো তাহলে কি হতো, তাহলে আমরা এখানে কি একটা বলতো, ধরলাম আমরা যদি আরেকটা বদ্ধ সার্কিট বিবেচনা করি, ধরলাম এইখানে একটা নিছি, তাহলে এইটা কোষ ছিল না, যার কারণে এটা লিখছি। কিন্তু এখানে যদি I3 হয়, আর এইটা থেকে যদি আমরা একটা বদ্ধ সার্কিট বিবেচনা করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো, তাহলে এটা তো আমরা প্রথম নিয়েই নিছি, তাহলে সেটা তো আর নিব না। তাহলে এখন দেখো, যার সাথে সমান্তরাল আছে সেটাকে এখন যদি আমরা নেই, এই বিন্দু থেকে প্রয়োগ করে ঠিক এই বিন্দুতে আসবো, অর্থাৎ A থেকে শুরু করে A B পর্যন্ত আসবো। যদি তাদের ডিরেকশনগুলো এদিকে হয়, তাহলে দেখো তাহলে কি হবে, তাহলে বিভিন্ন অংশগুলো রোধ I1 R1, তারপরে এখানে কি আছে R3 I3, এটা কার সমান হবে, তড়িৎ চালক শক্তির সমান হবে। অর্থাৎ এর সমষ্টিটা কার সমান হবে,
এই যে I1 R2 I1 I1 R1 R3 I3 এটা কার সমান? তড়িৎচালক শক্তির সমান। অর্থাৎ আমাদের যে এই কোষ দিয়ে যে মোট তড়িৎ প্রবাহিত হবে এটার সমান। তাহলে দেখো আমরা যদি এই যে এই দিক দিয়ে কাউন্ট করে ঋণাত্মক বিন্দুতে আসছে, এই জন্য আমরা এই যদি আমরা গুণার ক্ষেত্রে যদি কোনো সময় তড়িৎচালক শক্তি ঋণাত্মক বিন্দুতে আসি, অর্থাৎ এই দিক দিয়ে গুণে যদি আমরা ঋণাত্মক বিন্দুতে আসি তাহলে এটা ধনাত্মক। আবার আমরা গুনতেছি এই দিক থেকে, যদি আমরা আমাদের প্রবাহের ডিরেকশনটা বিপরীত দিতে থাকতো তাহলে এগুলা ঋণাত্মক হয়ে যেত। যদি প্রবাহের ডিরেকশনগুলো সেম আছে, একই দিকে আছে, আমি গুনতেছি এই দিক থেকে, প্রবাহের ডিরেকশন সেম আছে, সেহেতু এটা এগুলা ধনাত্মক মান হয়েছে। তাহলে দেখো আমরা এখান থেকে কি বুঝতে পারি, কেশব দ্বিতীয় সূত্র বলছে যে কোন একটা বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশগুলো রোধ। তাহলে কেশব বলছে যে কোন একটা বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশগুলো রোধ, এর সমষ্টিরা রোধ এবং প্রবাহের গুণফলের যে সমষ্টি, এটা তড়িৎচালক শক্তির বা তড়িৎচালক বলের সমান। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা কেশবের দ্বিতীয় সূত্রটা বুঝতে পারছো। কেশব বলছে যে বিভিন্ন অংশগুলা রোধ এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের গুণফলের যে সমষ্টি আছে সেটাই কার? তড়িৎচালক শক্তির সমান। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কেশবের সূত্রের মধ্যে কিছু জিনিস তোমাদের বিবেচনা করতে হবে। কেশবের দ্বিতীয় সূত্র দেখে নাও। আগে মনে রাখতে হবে তুমি বদ্ধ বর্তনী কয়টা বিবেচনা করতে হবে, বদ্ধ বর্তনীর সংখ্যা নির্ণয় করতে হবে। এটা হলো 1 নম্বর কাজ, সংখ্যা নির্ণয় করতে হবে। তারপর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তুমি যে দিক থেকে গুনতেছো যদি প্রবাহের ডিরেকশনটা সেম দিকে থাকে, অর্থাৎ তুমি গুনতেছো এই দিক থেকে, প্রবাহের ডিরেকশনটা আছে এই দিকে, তাহলে সেই ক্ষেত্রে I এবং R এর ধরলাম I1 R1 যদি হয় তাহলে সেটার মান হবে ধনাত্মক। কিন্তু যদি তুমি গুনতেছো এই দিক থেকে, প্রবাহের ডিরেকশনটা যদি এই দিকে হয়, অর্থাৎ I1 এ যদি হয়, তাহলে সেটার ক্ষেত্রে হবে I1 R1 কি হবে? ঋণাত্মক। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর আরেকটা কথা মনে রাখবা, যদি তুমি এই দিক থেকে গুনতেছো, যদি তড়িৎচালক শক্তির ঋণাত্মক প্রান্ত তুমি পাও, ঋণাত্মক প্রান্তে আসি, তুমি কাউন্ট করে ঋণাত্মক প্রান্তে আসো, তাহলে এটার মান হবে ধনাত্মক। অর্থাৎ তড়িৎচালক বলের মান হবে বা তড়িৎচালক শক্তির মান হবে ঋণাত্মক। আবার যদি কি বলতো, তুমি গুনতেছো এই দিক থেকে, যদি তড়িৎচালক শক্তির ধনাত্মক প্রান্ত পাও তাহলে সেটার মান হবে ঋণাত্মক। আশা করি তোমরা যদি এই কটা কথা মনে রাখো, যে বদ্ধ বর্তনী সংখ্যা নির্ণয় করতে হবে, তারপর প্রবাহের ডিরেকশনটা যদি একই দিকে থাকে তাহলে এটা ধনাত্মক, প্রবাহের ডিরেকশন যদি বিপরীত হয় তাহলে ঋণাত্মক। যদি আমি যে দিক দিয়ে গুনছি, যদি আমি আসি তড়িৎচালক শক্তির ঋণাত্মক প্রান্ত পাই তাহলে তড়িৎচালক শক্তির মান হবে ধনাত্মক। আমি যদি ধনাত্মক প্রান্ত পাই তাহলে তড়িৎচালক মান হবে ঋণাত্মক। এই জিনিসটা যারা বুঝবা বা এই জিনিসটা যারা বুঝতে পারছো তারা কেশবের সেকেন্ড লটা অতি সহজে যে কোনো বর্তনীর মধ্যে অ্যাপ্লাই করতে পারবা, কারণ এটা হচ্ছে তার বেসিক কথা। এই 5টা কথা যারা মনে রাখতে পারবা তারাই কেশবের সেকেন্ড লটা যে কোনো বর্তনী, যে কোনো টাইপের বর্তনীর মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তবে এই 5টা কথা যদি তোমরা না বুঝো আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাহলে দেখো আমরা এই যে একটা বর্তনী যে অঙ্কন করছি, এই বর্তনীর মধ্যে আমরা কেশবের সেকেন্ড লটা প্রয়োগ করব। তাহলে এই বর্তনীর মধ্যে দেখো তো, প্রথমে আমাদের বিবেচনা করতে হবে আমরা কয়টা বদ্ধ বর্তনী বিবেচনা করতে পারি। দেখো আমরা যদি বি এফ জি এ বি আবার ওই বিতেই যাই তাহলে একটা হয়। আবার যদি আমরা যদি দিক দিয়ে করি বি এফ ডি সি বি, তাহলে এই দিকে একটা এইদিকে একটা, দুইটা। দেখো তো এর চেয়ে বেশি কি বানানো যাবে এটা? তাহলে আমাদের প্রথম কাজ কি? বর্তনীর সংখ্যা নির্ণয়। তাহলে কয়টা করতে পারবো? 2টা। তাহলে এই দিক থেকেও আমরা অ্যাপ্লাই করতে পারবো একটা, এই দিক থেকে একটা করতে পারবো, তাহলে যে কোনো একটা করে ফেলো। তাহলে আমরা দ্বিতীয় সূত্র বি এফ, তারপরে জি এ বি, যেখান থেকে শুরু করবা ঠিক সেখানে শেষ করবা, বিন্দুতে কেশবের সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র প্রয়োগ। আচ্ছা তাহলে দেখো তুমি ধরলা
কোন দিক থেকে ধরছো বিএফ এই দিক থেকে, তাহলে দেখো তুমি যে দিক দিয়ে ধরছো প্রবাহের ডিরেকশনটা সেম আছে, তাহলে রোধ আর প্রবাহের গুণফলটা কি ধনাত্মক, এই যে ধনাত্মক। আবার এই দিক থেকে I1 তুমি এই দিক থেকে গুণ করছো, I1 এবং R1 সেম আছে, তাহলে প্লাস কি হবে বলতো I1 R1। ওকে, এখন তুমি গুণে দেখো এখানে একটা তড়িৎ চালক শক্তি আছে, কোন বিন্দুতে আসছে বলতো ঋণাত্মক বিন্দুতে, তাহলে এটা ইকুয়ালটা কি হবে এর ধনাত্মক মান। আমরা বলছি যদি আমি ঋণাত্মক বিন্দুতে আসি তাহলে এটার ধনাত্মক মান। দেখো এইটুকু তোমরা বুঝতে পারছো না, আমি আবার বুঝে দিচ্ছি। এই দিক থেকে ধরছি আমরা প্রবাহের ডিরেকশনটা একই দিকে আছে, তাহলে I3 R3 প্লাস এইটাও সেম ডিরেকশনে আছে I1 R1, এইটার ঋণাত্মক পানতে পারছি ই। ওকে, তাহলে এইটুকু বুঝতে পারছো কিনা? তাহলে এটার মান বসাই দিই আমরা। I3 জানি না কত আছে, তারপরে R3 এর মান আছে কত 5, তারপরে I1 এর মান আছে জানি না 2, কত আছে রোধের মান আছে, প্রবাহের মান নাই। আমাদের প্রবাহিত নির্ণয় করতে হবে। এখানে কি বলছে যে কেশপের সূত্র প্রয়োগ করে এই বর্তনী কি নির্ণয় করতে হবে বলতো I1 I2 এবং বিভিন্ন অংশগুলোর যে প্রবাহ আছে এগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ I1 I3 I2 এগুলো নির্ণয় করতে হবে। এটা হলো আমাদের কোশ্চেন। তাহলে এখানে কত আছে 3। তাহলে এটাকে একটা সমীকরণ দাও। ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি এই যে আচ্ছা এটাকে 2 নং দাও, আমরা আরেকটা জিনিস করব তো এই জন্য, তাহলে এটাকে 2 নং দিলাম। এখন যদি এই দিক দিয়ে বিবেচনা করি বি এফ ডি সি বি, তুমি যে দিক থেকে ধরো, আমি এই দিক থেকে ধরতে পারতাম বি সি ডি এফ জি, আমি এই দিক থেকেই ধরবো যেহেতু প্রবাহের ডিরেকশনটা কি আছে ধনাত্মক আছে। বা তুমি যদি বলো না স্যার আপনি এই দিক থেকে ধরেন, তাও আমরা ধরতে পারি। তাহলে চলো এই দিক থেকেই ধরি আমরা। যদি আমরা বি সি তারপর কি ধরবো ডি এফ, তারপরে আবার বিতে যাই, তাহলে দেখো বি বিন্দুতে কেশপের সূত্র প্রয়োগ করে তুমি যে দিক দিয়ে যাওয়া সেদিকে কোনো সমস্যা নাই। তাহলে ধরছি এই দিক থেকে প্রবাহের ডিরেকশন আছে বিপরীত দিকে, তাহলে দেখো তো আমাদের I2 প্রবাহ হয় এখানে, তাহলে I1 এই যে এখানে আছে R2, অর্থাৎ যেটার প্রবাহ যাবে ঠিক সেম তার কি থাকবে বলতো রুটটা আমাদের কাউন্ট করতে হবে। তাহলে I2 প্রবাহটা কার সাথে আছে R2 এর সাথে, তাহলে আমরা জানি যার রুট তার সাথে যায়। তাহলে দেখো তো আমরা ধরলাম এই দিক থেকে প্রবাহের ডিরেকশন আছে বিপরীত দিকে, তাহলে কি হবে বলো হবে I2 R2 ঋণাত্মক। ওকে, আবার এই দিক থেকে যখন বলছি তখন আমরা এর কত বিন্দু পাইছি বলতো সমান সমান লিখি ধনাত্মক বিন্দু পাইছি, তাহলে E2 এর মান হবে কি ঋণাত্মক। আরেকটা জিনিস বাকি আছে, দেখো এই দিক থেকে যদি আমরা গুণার ক্ষেত্রে আমরা I3 দেখো এই দিক থেকে গুণে গুণে আসছি, এখন I3 R3 আছে, এটাও আমরা যে দিক থেকে গুনছি প্রবাহের দিকটা কি আছে বিপরীত দিকে, তাহলে এটাও কি হবে ঋণাত্মক R3 I3। দেখো তো বুঝতে পারছো কিনা? এখন আমরা মাইনাসকে যদি উভয় পক্ষ থেকে বাদ দেই R2 একই কথা। দেখো যদি আমরা এই দিক থেকে ধরতাম, দেখো এটা বুঝতে পারছি না, যদি এই দিক থেকে ধরতাম একই হতো। দেখো I3 যেহেতু এই দিক থেকে ধরলে I3 R3, এই দিক থেকে ধরলে I2 R2, আর ঋণাত্মক বিন্দুতে এই যেটা ঋণাত্মক বিন্দু আসলে ধনাত্মক। তুমি যে দিক থেকে ধরো না কেন তোমার এটার কোনো প্রবলেম হবে না, কারণ তুমি যে দিক থেকে ধরো সেটা কি হয়ে যাবে হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি মান বসাই এখানে, তাহলে I2 মান জানি না, R2 এর মান আছে 1, I3 এর মান জানি না, R3 এর মান আছে 5 I3, আর E2 এর মান আছে কত 1.5 ভোল্ট। তাহলে এটাকে তুমি দাও 3 নং সমীকরণ। এখন আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করব এখানে, কেশপের প্রথম সূত্রটা। তুমি এই বিন্দুতেও করতে পারো, এই বিন্দুতেও করতে পারো। আমি এই বিন্দুতে যদি করি কেশপের প্রথম সূত্রটা বি বিন্দুতে যদি প্রয়োগ করি, তাহলে বি বিন্দুতে কেশপের প্রথম সূত্র যদি আমরা প্রয়োগ করি, বি বিন্দুতে কয়টা প্রবাহ আসতেছে বলো তো I1 এবং I2 আসতেছে, বেড়ে যাচ্ছে কত I3। তাহলে আমরা বলতেই পারি I1 প্লাস I2 ইকুয়াল টু I3, বা যদি এই বিন্দুতে ধরতাম I3 আসতেছে I1 এবং I2 বেড়ে যাচ্ছে, একই কথা। ওকে,
তাহলে এটা একটা অংশ করো। এখন দেখো এই I3 এর মানটা আমরা এখানে বসাই দিব, এইখানে এবং এখানে বসাই দিব। তাহলে এটাকে যদি আমরা এখানে 2 নং পরে দিই, কারণ আমরা মানটা বসাই যদি দিই সুবিধা হবে। তাহলে এখানে যদি I3 এর মানটা আমরা বসাই তাহলে কি হবে 5I1 I2, ঠিক আছে। তারপর কি থাকলো 2I1 = 3। তাহলে এখানে আমরা গুণ করি 5I1 5I2 কি থাকবে 2I1 অর্থাৎ 3। তাহলে 5I1 আর 2I1 7I1 5I2 = 3। এইটা দাও 2 নং সমীকরণ। ওকে, ক্লিয়ার? এখন এইটার মান বসাও, যেহেতু I3 এর মান আছে এখান থেকে, তাহলে বসাও I2 কত আছে 5। এটা যদি আমরা বসাই I1 I2 = কত হবে 1.5। তাহলে এইখানে যদি আমরা গুণ করি I2 5I1 5I2 1.5, তাহলে দেখো এখানে কত হবে 6I2 5I1 = 1.5। এটাকে দাও 3 নং সমীকরণ। এখন দেখো আমাদের কাজ শেষ। এখন তুমি যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাবো। তাহলে দেখো এটা আমরা মুছে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে জায়গা নাই, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো এখন আমরা যদি 3 নং এবং এটা 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 একটু রাখো, এটা আমাদের কাজে লাগবে। এখন দেখো এই যে আমরা এইটা থেকে যদি এটা বিয়োগ করি, দেখো তাহলে বিয়োগ করলে আমাদের যে কোনো একটা জিনিস এক করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা এইটাকে 6 দ্বারা 2 নংকে এটাকে 5 দ্বারা গুণ করি, তাহলে I2টা 6 দ্বারা গুণ করলে 30 হবে। এটা হবে কত 5 দ্বারা গুণ করলে হবে 30। তাহলে এটা এটা কাটা যাবে, আমরা বেসিক্যালি I1টা বের করতে পারবো। তাহলে লেখো 2 নংকে কি দ্বারা 2 নংকে 6 দ্বারা এবং 3 নংকে 5 দ্বারা গুণ করে বিয়োগ করি। 2 নংকে 6 দ্বারা এবং 3 নংকে 5 দ্বারা গুণ করে বিয়োগ করি। তাহলে দেখো কি হবে বিয়োগ করলে, যদি বিয়োগ করি আমরা এটাকে যদি কত দ্বারা গুণ করছি 2 নংকে 6 দ্বারা, তাহলে হবে 6 7 42 I1, তারপর হবে 30 I2। তাহলে 6 দ্বারা গুণ করলে 3 6 18, ঠিক আছে। আবার এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হবে 30 I2, তারপর কত হবে প্লাস 25 I1, তারপর কত হবে 7.5। এখন বিয়োগ করে দাও, দেখো বিয়োগ করলে এটা এটা কাটা যাবে। 42 থেকে 25 বিয়োগ করলে কত হবে বলো তো, 42 থেকে 25 বিয়োগ করলে হবে 17 I1, 18 থেকে 7.5 বিয়োগ করলে হবে 10। তাহলে I1 এর মান হচ্ছে বেসিক্যালি 10/17, অর্থাৎ I1 এর মান যদি আমরা বসাই তাহলে বসাইতে পারি কত বলো তো, I1 এর মান হচ্ছে 0.71, কত বলো 76 অ্যাম্পিয়ার। ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি এখন I1 এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই তাহলে আমরা কি পাবো I2 পেয়ে যাব। তাহলে বুঝতে পারছো, তাহলে I2 মানটা হবে, তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দাও, তাহলে যদি আমরা যে কোনো I1 এর মান বসাই তাহলে I2 এর মান আমরা পাচ্ছি, তাহলে I2 এর মান পাচ্ছি কত 0.26 কত বলো 47 অ্যাম্পিয়ার। তাহলে আমরা I1 I2 পেয়ে গেছি। এখন I3 বের করো, I3 কত হবে, তাহলে এটা থেকে যদি আমরা এটা যোগ করি মানে বিয়োগ হবে বেসিক্যালি 716 -0.2674, তাহলে I হবে কত, I3 হবে হচ্ছে 0.3529 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা অতি সহজে একটা সার্কিট থাকলে কিভাবে কিরচফের সূত্র প্রয়োগ করে করতে পারবে সেটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা সকলে এই টপিকসটা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই
নক করতে পারো। আমরা তোমাদের অ্যান্সার এবং তোমাদের যে কোনো গঠনমূলক পরামর্শকে আমরা সাদরে গ্রহণ করব। এবং যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আমরা এটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে ক্লাসটা উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।